তো আমরা এখন নতুন টপিকে যাব ইনশাআল্লাহ। কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রমুখী বলে তোমাদের প্রচুর মিসকনসেপশন আছে, এবং ইভেন আমাদের যে বইপত্রগুলো আছে সেখানেও যথেষ্ট ভুলভাল কনসেপ্ট লেখা আছে অনেকগুলো জায়গায়। যে কারণে যেটা হয় যে ভুলভাল কনসেপ্ট শিখে দুই চারটা জিনিস যদি আমরা মিলাইও ফেলি, বাট একটা কমপ্লেক্স জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তখন আর হিসাব মিলাইতে পারি না, এটা কেমনে হইলো এটা কেমনে হইলো। তো এই জন্য আমি চেষ্টা করব আজকে ইনশাল্লাহ কেন্দ্রমুখী বল নিয়ে যে কনফিউশন গুলো আছে সেটা আমরা একটু দূর করব। এবং আমার যেটা সবসময় চেষ্টা থাকে যে একটা সিঙ্গেল জিনিস শিখে ওইটা দিয়েই পুরো জিনিসটাকে একভাবে সবগুলা প্রবলেম আমরা সলভ করতে পারি কিনা, যে এক একবার আমার এক এক কথা বলতে না হয়, এক একবার এক এক রকম আইডিয়া নিয়ে না আসতে না হয়। হ্যাঁ, সো আমার কই গেল করুন। আচ্ছা, ওকে। তো আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা উপর থেকে যদি দেখি, ধরো এইভাবে চিন্তা করো, তাহলে তো এইভাবে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে। ধরো এটা সুতায় বেঁধে, মনে করো একটা বস্তুকে আমি সুতায় বেঁধে রাখছি, রেখে আমি এভাবে ঘোরাচ্ছি। তখন আমরা তোমাদের যে ধারণাগুলো আছে সেগুলো একটু বলি। তোমরা যেভাবে জানো যে এটা কেন্দ্রের দিকে একটা বল দিয়ে তাকে টেনে রাখতে হয়, রাইট? যেমন ধরো এটা সুতা দিয়ে হয়তো টেনে রাখছি আমি, এবং টেনে যে রাখছি টান আমরা ইভেন ফিল করতে পারি, তাই না? আমরা যখন ঘোরাই ফিল করি যে এটা টান, এটা অনুভব হচ্ছে। তখন আমরা বলি যে এই যে ভিতর দিকে বল, এটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স, বা বাংলায় আমরা বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রের দিকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে। আর আমরা বলি যে এখানে আরেকটা বল তৈরি হয় যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, এটাকে কেন্দ্র বিমুখী বল। তারপর তোমরা কি বলো? দুইটা সমান। ভেরি গুড। কেন সমান? ওকে, সো একটা খুব পপুলার কনসেপ্ট হচ্ছে, আচ্ছা, যে এই দুইটা বল সমান। কেন সমান? কারো কারো মনে হয় যে ভাই ক্রিয়ার প্রতিক্রিয়া এই জন্য সমান, কারো কারো মনে হয় যে না ভাই কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বলকে ব্যালেন্স করে। ব্যালেন্স যে করে বুঝলাম কেমনে, যে কারণে সে একই দূরত্বে ঘুরতে থাকে, তাই না? এরকম যে ওইদিকেও বাইরেও চলে যায় না, ভিতরেও চলে আসে না। তো এই যে দুইটা আইডিয়া বলছি, দেখি একটু স্টুডেন্টদের পোল নিয়ে কোন আইডিয়াটা ঠিক? কেন্দ্র বিমুখী বল কেন্দ্রমুখী বল এর ক্রিয়া প্রতিক্রিয়া এই জন্য সমান, নাকি এটা কি নাকি হচ্ছে যে এই যে এটা যে ভিতর দিকেও আসতেছে না বাইরেও যাচ্ছে না, এইখানে আমরা বলতেছি যে দুইটা সমান হয়ে গেছে, ব্যালেন্স। অনেকে বলছে দুইটাই ঠিক। পারভেজ নামের একজন একটা কথা বলে যাচ্ছে, ভালো কথা, মাশাআল্লাহ, ভেরি গুড। সেকেন্ড রিজন ব্যালেন্স করে রাখে, দ্যাট ইজ সেকেন্ড রিজন। সেকেন্ড রিজন, সেকেন্ড রিজন, সেকেন্ড রিজন। আচ্ছা, যদি আমরা নিউটনস ল বুঝে থাকি তাহলে আমরা একটু চেক করি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা বলছো যে একটা আরেকটাকে নালিফাই করে দেয়, নালিফাই করে দেয়। সো লব্ধি শূন্য। লব্ধি শূন্যর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে যে কারণে এটা নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুরে, দ্যাট ইজ বাইরেও যায় না ভিতরে আসে না। ওয়েল, যদি তাই হয় তাহলে নিউটনের ফার্স্ট ল বলে যে যদি কোনো বস্তুর উপর নিট বল শূন্য হয়, কোনো এক্সট্রা বল না থাকে, বাহ্যিক কোনো বল না থাকে, তাহলে স্থির বস্তু হলে স্থির থাকবে, আর গতিশীল বস্তু হলে কি করবে? বৃত্তপথে ঘুরবে। নাকি কি ছিল ফর্ম, কি ছিল কথাটা, কি ছিল? স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। ওয়েল, এটা কি সরল পথ? এইটা যদি দুইটা নাকচ হয়ে জিরোই হয় তাহলে স্থির হলে স্থির থাকবে, আর গতিশীল হলে সে একই দিকে কনস্ট্যান্ট গতিতে চলবে। কই কনস্ট্যান্ট গতিতে চলতেছে? ও তো ক্রমাগত গতি চেঞ্জ করতেছে, তাই না? যেমন দেখো বেগ, বেগ তো একটা ভেক্টর রাশি, তাহলে এই পয়েন্টে যে দিকে বেগ, এই পয়েন্টে কি আরেক দিকে বেগ, এই পয়েন্টে আরেক দিকে বেগ। তাহলে ডেফিনেটলি এখানে এই বস্তুর উপর নিট বল জিরো হইতে পারে না। এইটা বুঝছো কিনা? যদি এই বস্তুর উপর নিট বল জিরোই হইতো তাহলে আইদার সে স্থির থাকলে স্থির থাকতো, গতিশীল থাকলে সরল পথে চলতো। সরল পথে যেহেতু চলতেছে না, ডেফিনেটলি নিট বল জিরো হইতে পারে না। তার মানে বস্তু বৃত্ত পথে ঘুরতে হইলে অবশ্যই এই বস্তুর উপর একটা নিট ফোর্স থাকতে হবে, যে ফোর্সটার দিক হইতে হবে কেন্দ্রের দিকে, এবং যে ফোর্সের মান হইতে হবে mv স্কয়ার বাই আর, এই সমান। এইটাই বইতে প্রমাণ করা আছে যে ওই নিট ফোর্স যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা। এই ফোর্সটুকু যদি না থাকে এই বস্তুর উপর, এটা ঘুরবে না। আর এই ফোর্স যদি তুমি নাই করে দাও তাহলে সে সরল পথে চলে যাবে।
এই হচ্ছে কনসেপ্ট। পারভেজ নামের একজন প্রথমে এই কথাটা বলছিলা, পারভেজকে কনগ্রেচুলেশন যে তুমি ইউ হ্যাভ দ্য রাইট আইডিয়া। সো এখানে দেখো যে বেসিকে যদি সমস্যা থেকে থাকে তাহলে দেখো কত জায়গায় গিয়ে ধরা খাইতে হয়। আর এখন যতটুকু বলছি তোমরা যদি এখন আবার ধামা চাপা দাও, আচ্ছা ভাই ভাই বুঝছি 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 একটা হইলেই হয়েছে, না একটা হইলেই হয়েছে যদি বলো একটু পরে অঙ্কের মধ্যে গিয়ে কিন্তু ধরা খাইতে থাকবা। সো আবারও আমি পুরো জিনিসটাকে তোমাদেরকে নোট নিতে বলবো, যে যে তোমাদের খাতা বলছি না এক্সট্রা একটা জায়গা যেখানে সব ইম্পর্টেন্ট কথা লিখে রাখবা, সেই সেই জায়গা সেইখানে এই কথাটা লিখে রাখো যে কোন বস্তুকে, অন্য কালারে লিখি, কোন বস্তুকে বৃত্তপথে ঘুরতে হলে ওই বস্তুর উপর কেন্দ্রের দিকে লব্ধি বল বা নিট ফোর্স থাকতে হবে। নিট বল থাকতে হবে, অবশ্যই জিরো না, লব্ধির লব্ধি থাকতে হবে। যে লব্ধির মান হবে, যার মান হতে হবে এম ভি স্কোয়ার বাই আর। এই পরিমাণ মান যদি যোগান দেওয়া সম্ভব হয় তাহলে ঘুরবে, নাইলে ঘুরবে না। ফলে এখন যদি তুমি বলো তাহলে ভাই কেন্দ্র বিমুখী বল তাহলে কোনটা? এইটার অপোজিটেরটা। আচ্ছা এইটার অপোজিটেরটা কি, সেটাও কি বস্তুর উপরই প্রযুক্ত হবে? কারণ আমরা যদি বলি যে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সেন্ট্রিপেটালের প্রতিক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া বল কি একই বস্তুর উপর কাজ করে নাকি অন্য বস্তুর উপর কাজ করে? হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে। আচ্ছা ধরো আমরা একটা অদৃশ্য সুতা দেখি, হ্যাঁ, এইটা মনে করো সূর্য, এটা মনে করো পৃথিবী, হ্যাঁ, তো সূর্যের চারপাশ দিয়ে পৃথিবী ঘোরে, বলো দেখি তাহলে পৃথিবীর উপর নিট ফোর্স থাকতে হবে নাকি নিট ফোর্স জিরো হইতে হবে? নিট ফোর্স থাকতে হবে, না থাকলে বৃত্তপথে ঘুরবে না। যে নিট ফোর্সটা থাকতে হবে কেন্দ্রের দিকে, যার মান হতে হবে এম ভি স্কোয়ার বাই আর। বলো দেখি নিট ফোর্সটা কে যোগান দিচ্ছে, টানটা কে দিচ্ছে? সূর্য দিচ্ছে। তাহলে সূর্য যদি পৃথিবীকে টানে, এটার প্রতিক্রিয়া কোনটা? পৃথিবী সূর্যকে টানবে উল্টা দিকে। কোন দিকে? ওর দিকে, যেটার মান হইতে হবে কি এর সমান। তাহলে যদি বলো যে এইটা কেন্দ্রমুখী বল, তাহলে এইটার প্রতিক্রিয়াকে যদি কেন্দ্র বিমুখী বল হয়, তাহলে কেন্দ্র বিমুখী বল কাজ করে কার উপর? কেন্দ্রের উপর, এবং সেটা বিপরীত দিকে। এবং এই দুইটার কোনোদিন লব্ধি করার সুযোগ নাই, বিকজ এটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে। সো একইভাবে যদি এখন দৃশ্যমান সুতা মনে করো, সো এইভাবে একটা বস্তু বেঁধে তুমি ঘোরাচ্ছ, হ্যাঁ, ধরো তুমি সুতা বেঁধে এইভাবে বস্তু ঘোরাচ্ছ, সো তুমি ফিল করতেছো তুমি বস্তুকে কি হলো এটা। আচ্ছা এবার মনে করো আবার তুমি চিন্তা করো যে সুতা দিয়ে বেঁধে বস্তু ঘোরাচ্ছ, সো এখানে তুমি ফিল করতেছো যে আমি বস্তুটাকে টেনে ধরছি, রাইট, এই দিকে, এই যে কেন্দ্রের দিকে আমি টেনে ধরছি। তখন তুমি তোমার আঙ্গুলের উপর একটা টান অনুভব করতেছো না, যে মনে হচ্ছে বস্তু আবার কাকে টানতেছে? আমার আঙ্গুলকে টানতেছে। কোন দিকে? উল্টা দিকে। এই দুইটা বল কি একই বস্তুর উপর? আমি দিচ্ছি বস্তুকে আর বস্তু দিচ্ছে আমাকে। ফলে আমরা অঙ্ক করার জন্য বের করতে চাচ্ছি কোনটা? বস্তুর উপর নিট বল যেটা কেন্দ্রের দিকে কাজ করে, এই যে এইটা, এই যে এইটা আমাদের টার্গেট হচ্ছে এইটা বের করা। বস্তুর উপর প্রযুক্ত বল কিসের দিকে? কেন্দ্রের দিকে, সেন্ট্রিপেটাল ফোর্স, যার মান হইতে হবে কত? এম ভি স্কোয়ার বাই আর এর সমান। সেটা যে যোগান দিক, আর এটা যোগান যদি না পাওয়া যায় তাহলে বৃত্তপক্ষে ঘোরা তার কোনো সম্ভব না। দিস ইজ দ্য কনসেপ্ট। কনসেপ্ট বুঝছো কিনা? ইয়েস নো একটা পোল দেই, অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হবে। ওকে, অপোজিটটাও তো সেম, কেউ কেউ বলেছে হ্যাঁ অপোজিটটা সেম, ঠিক আছে সমস্যার কিছু নাই। কিন্তু তুমি যখন হিসাব করবে অনেকগুলা বল মিলে, তখন বলগুলা সেন্টারের উপর কার কি বল আছে সেটা না, আমাদের হিসাবটা মিললে আমরা করবো কি, বস্তু যেটা ঘুরতেছে ওর উপর কি কি বল আছে সবগুলার যোগফল মিলে কেন্দ্রের দিকে এই বলটা আমি পাবো কিনা, এটা হলো আমার টেনশন। এই জায়গা ক্লিয়ার হও। এই জায়গা ক্লিয়ার হইলে তুমি ব্যাংকিং বলো, সুতার টান, উলম্ব তলে ঘূর্ণানো, অনুভূমিক তলে ঘূর্ণন, জি এর মান থাকুক না থাকুক, সবগুলা দেখবে ইজি হয়ে গেছে, বেসিক যদি তোমার ক্লিয়ার হয়।